র্যান্টয়েন বা নাইট্রোফিউর্যান্টয়েন নামটা হয়তো অনেকেই শুনেছেন তাই না, বিশেষ করে যাদের ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের সমস্যা হয়েছে। কিন্তু এই ওষুধটা ঠিক কিভাবে কাজ করে আর এটা খাওয়ার আগে কি কি জিনিস মাথায় রাখাটা খুব জরুরি, চলুন আজ এই সব কিছু নিয়ে সহজ করে কথা বলা যাক। তো প্রথমেই যে প্রশ্নটা আসে, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা ইউটিআই জিনিসটা আসলে কি, আর র্যান্টোন নামের এই ওষুধটা ঠিক কিভাবে এর বিরুদ্ধে লড়ে। চলুন একদম গোড়া থেকে শুরু করা যাক, মানে আগে সমস্যাটাকে একটু বুঝে নিই। যে কোনো অ্যান্টিবায়োটিকের আসল কাজটাই হলো ঠিকঠাক ব্যাকটেরিয়াকে টার্গেট করা, তাই না? র্যান্টনের ক্ষেত্রেও ব্যাপারটা একদম একই। তো এটা আসলে কোন সমস্যার জন্য ব্যবহার করা হয় আর কাদের বিরুদ্ধে এটা সবচেয়ে বেশি কার্যকর, চলুন দেখে নেওয়া যাক। দেখুন, এখানে সবচেয়ে জরুরি যে কথাটা সেটা হলো রানটাইন একটা স্পেশালাইজড অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট। মানে কি? মানে হলো এটা কিন্তু সব ধরনের ইনফেকশনের জন্য নয়। এর মূল কাজটাই হলো মূত্রনালীর সংক্রমণ মানে ইউটিআইয়ের চিকিৎসা করা, আর সেটা যাতে ফিরে না আসে তা দেখা। এটা একদম নির্দিষ্ট জায়গায় কাজ করে বলেই কিন্তু এত কার্যকর। আচ্ছা, তাহলে প্রশ্ন হলো এটা ঠিক কোন কোন ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে। দেখুন, লিস্টে প্রথমেই আছে ইকোলাই, যেটা কিনা বেশিরভাগ ইউটিআই এর জন্য দায়ী। এর বিরুদ্ধে র্যান্টয়েন কিন্তু খুবই কার্যকর। শুধু তাই না, স্টেফাইলোকক্কাস বা এন্টেরোকক্কাসের মতো আরও কয়েকটা ব্যাকটেরিয়ার উপরও এটা কাজ করে। তবে একটা ব্যাপার মনে রাখতে হবে, সব ইউটিআই তো আর একই ব্যাকটেরিয়া দিয়ে হয় না। এই জন্য সঠিক ওষুধটা নিশ্চিত করার জন্য ডাক্তারের পরামর্শ নেওয়াই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। তো আমরা জানলাম র্যান্টন কি করে, কিন্তু আমার কাছে সবচেয়ে মজার যে বিষয়টা লাগে সেটা হলো এটা কিভাবে কাজটা করে। এর কাজ করার ধরনটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। চলুন এর ভেতরের সায়েন্সটা একটু সহজ করে বোঝার চেষ্টা করি। দেখি এটা কিভাবে ব্যাকটেরিয়ার বিরুদ্ধে একটা ডিফেন্স সিস্টেম তৈরি করে। ব্যাপারটা এভাবে ভাবুন, ধরুন একটা ব্যাকটেরিয়ার ভেতরে একটা ফ্যাক্টরি চলছে, আর সেই ফ্যাক্টরিটা চলে একটা ম্যানুয়াল বা নির্দেশিকা দেখে। র্যামটনডেফিন কি করে? ও ব্যাকটেরিয়ার কোষে ঢুকে পড়ে আর তারপর এমন একটা রূপ নেয় যেটা ওই ম্যানুয়ালের পাতাগুলো সব ওলটপালট করে দেয়। ফলাফল, ব্যাকটেরিয়া আর নতুন প্রোটিন বানাতে পারে না, কোনো কাজ করতে পারে না, এমনকি বংশবৃদ্ধি করাও বন্ধ হয়ে যায়। মানে এক কথায় ওর পুরো সিস্টেমটাই বসে যায়। এই ওষুধটা শরীর থেকে যখন বেরিয়ে যায় তখন একটা মজার ব্যাপার ঘটে, আর এটা কিন্তু একদমই নিরীহ একটা পার্শ্ব প্রতিক্রিয়া। যেহেতু এটা কিডনির মাধ্যমে প্রস্রাবের সাথে মেশে, তাই এটা প্রস্রাবের রংটা কিছু সময়ের জন্য একটু গাঢ় বা বাদামি করে দিতে পারে। এটা দেখে ঘাবড়ে যাওয়ার কিচ্ছু নেই, বরং এটা একটা সিগন্যাল যে ওষুধটা ঠিকমতো কাজ করছে। আচ্ছা, কাজ করার ধরনটা তো বোঝা গেল, কিন্তু সবচেয়ে জরুরি প্রশ্ন হলো এর সঠিক ডোজ কোনটা। প্রাপ্তবয়স্কদের জন্য ডোজটা কেমন হবে, আবার শিশুদের জন্য, কিংবা ধরুন ইনফেকশন যাতে বারবার না হয় সেজন্য ডোজটা কি একই থাকবে? একদম না। সঠিক ডোজটা জানা খুবই জরুরি। চলুন তাহলে এর ব্যবহারের নিয়মগুলো এক ঝলকে দেখে নিই। এই টেবিলটা দেখলেই ডোজের পার্থক্যটা একদম পরিষ্কার হয়ে যাবে। যখন একটা তীব্র ইনফেকশন হয় তখন ব্যাকটেরিয়াকে তাড়াতাড়ি কাবু করতে দিনে কয়েকবার ওষুধটা নিতে হয়, কিন্তু ইনফেকশনটা যদি বারবার ফিরে আসে সেটা আটকানোর জন্য কিন্তু অনেক কম ডোজ লাগে, সাধারণত দিনে একবারই। আর ছোটদের ক্ষেত্রে তো পুরো ব্যাপারটা নির্ভর করে তাদের ওজনের উপর। এই যে ডোজের বিভিন্নতা, এটাই কিন্তু ঠিকঠাক চিকিৎসা নিশ্চিত করে। যে কোনো ওষুধেরই যেমন ভালো দিক আছে, তেমনি কিছু সম্ভাব্য সাইড ইফেক্টসও থাকতে পারে। র্যান্টেটিনের ক্ষেত্রেও এর ব্যতিক্রম নয়। যদিও এগুলো সাধারণত খুব একটা গুরুতর কিছু হয় না, কিন্তু কি কি হতে পারে তা জেনে রাখাটা সবসময় ভালো। চলুন দেখে নেওয়া যাক সবচেয়ে কমন সাইড ইফেক্টসগুলো কি কি। তো চার্টটা দেখলে বোঝা যাচ্ছে সবচেয়ে বেশি যে সমস্যাগুলো হতে পারে সেগুলো হলো বমি বমি ভাব, মাথা ব্যথা আর পেট ফাঁপা। একটা ভালো টিপস হলো এই বমি ভাবটা এড়ানোর জন্য ওষুধটা সবসময় খাবারের সাথে বা এক গ্লাস দুধের সাথে খাওয়া উচিত। এতে কিন্তু ওষুধের শোষণও ভালো হয়। এগুলো ছাড়াও কিছু ক্ষেত্রে ডায়রিয়া, বদহজম বা একটু মাথা ঘোরার মতো সমস্যাও হতে পারে। তবে একটা কথা মাথায় রাখতে হবে, এই সমস্যাগুলো কিন্তু তুলনামূলকভাবে বেশ কম দেখা যায়। বেশিরভাগ মানুষই তেমন কোনো বড় সমস্যা ছাড়াই ওষুধের পুরো কোর্সটা শেষ করতে পারেন। আচ্ছা, এবার আসা যাক খুব জরুরি একটা বিষয়,
সেফটি বা নিরাপত্তার সতর্কতা। কারণ একটা ওষুধ যতই কার্যকর হোক না কেন, সেটা কিন্তু সবার জন্য উপযুক্ত নাও হতে পারে। তো কাদের এই ওষুধটা এড়িয়ে চলা উচিত আর ব্যবহারের সময়ই বা কী খেয়াল রাখতে হবে, চলুন বিষয়টা জেনে নেওয়া যাক। এখানে দুটো ব্যাপার একদম আলাদা করে বুঝতে হবে। একদিকে আছে নিষেধাজ্ঞা, মানে কারা এই ওষুধটা একেবারেই নিতে পারবেন না, যেমন যাদের কিডনির খুব বড় সমস্যা আছে বা গর্ভধারণের একদম শেষ পর্যায়ে আছেন, তাদের জন্য এটা পুরোপুরি না। আর অন্যদিকে আছে সতর্কতা, মানে ওষুধটা হয়তো খাওয়া যাবে, কিন্তু কিছু ব্যাপারে সাবধান থাকতে হবে। যেমন ফুসফুসে কোনো রকম সমস্যা দেখা দিলেই সাথে সাথে ওষুধ বন্ধ করতে হবে। এই দুটো জিনিসের পার্থক্য বোঝাটা খুব জরুরি। ওষুধের ইন্টারঅ্যাকশন, মানে একটা ওষুধ আরেকটা ওষুধের সাথে কেমন আচরণ করে, সেটাও একটা বড় ব্যাপার। যেমন ধরুন, ম্যাগনেসিয়াম আছে এমন অ্যান্টাসিড যদি র্যান্টিডিনের সাথে খাওয়া হয়, তাহলে র্যান্টিডিনের শোষণ কমে যায়, মানে এর কার্যকারিতাও কমে যেতে পারে। আবার ইউরিক অ্যাসিড কমানোর কিছু ওষুধ আছে যেগুলো কিডনি থেকে র্যান্টিডিনকে ঠিকমতো বের হতে দেয় না। এ কারণে অন্য কোনো ওষুধ যদি চালু থাকে, তাহলে সেটা ডাক্তারকে জানানোটা মাস্ট। গর্ভাবস্থা আর ব্রেস্ট ফিডিংয়ের সময় ব্যাপারটা কিন্তু আরও অনেক বেশি সেন্সিটিভ। গাইডলাইন অনুযায়ী এই সময়ে ওষুধটা তখনই ব্যবহার করা উচিত যখন এটা ছাড়া আর কোনো উপায় নেই, মানে এর প্রয়োজনটা খুব স্পষ্ট। এক্ষেত্রে মা ও শিশুর জন্য কোনটা বেশি লাভজনক আর কোনটা ঝুঁকিপূর্ণ, এই পুরো হিসেবটা করে একজন ডাক্তারের সাথে কথা বলে ফাইনাল ডিসিশন নেওয়া উচিত। তো র্যান্টন নিয়ে আমরা অনেক কিছুই জানলাম, এটা কিভাবে কাজ করে, এর ডোজ কি বিষয়ে সতর্ক থাকতে হবে। কিন্তু সব আলোচনা শেষে সবচেয়ে জরুরি যে কথাটা, সেটা হলো এই স্লাইডের বার্তাটা। যে কোনো ওষুধ, সেটা যতই সাধারণ মনে হোক না কেন, একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ ছাড়া কখনোই খাওয়া উচিত না। সঠিক রোগ নির্ণয় করে সঠিক চিকিৎসা পাওয়ার জন্য এটাই কিন্তু একমাত্র নিরাপদ রাস্তা।